কলকাতায় নির্বাসিত বিতর্কিত ইসলাম বিরোধী চরম বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের প্রতি বাংলার মাটিতে বসে যারা পীড়িত দেখাও, মনে রেখো এদেশের মানুষ সহনশীল, কিন্তু এদেশের মানুষ দুর্বল নয়। তুমি এখনো আগস্ট বিপ্লবের পরে ফ্যাসিবাদ বিরোধী এই বাংলার মাটিতে বসে আগস্ট বিপ্লবের পর এদেশের মুসলমানদের বুকের উপর দাঁড়িয়ে শেখ হাসিনাকে আবার তসলিমা নাসরিনের মতো কুখ্যাত লেখিকাকে আবার তুমি বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে তুমি এখানে পুনর্বাসন করবার চেষ্টা করবে, এদেশের মানুষ সেটা কোনোদিন বরদাস্ত করবে না। সুশীলগিরি ভালো, তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিয়ে দিতে চাই, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝাবার চেষ্টা করবেন না। আমরা 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত রাজপথে রক্ত দিয়ে আজ পর্যায়ে দাঁড়িয়েছি। আপনাদের কোনো করুণার ভিখারি আমরা নই। যদি আমাদেরকে করুণার পাত্র মনে করে থাকেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আসুন আমাদেরকে মোকাবেলা করে দেখুন। আমাদেরকে মোকাবেলা করাটা এত সহজ হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি, এদেশে আমরা ইসলামকে নিয়ে বাঁচব, ইসলামের গৌরব নিয়ে বাঁচব, ইসলামের ঝান্ডা সমুদ্দিন করেই বাঁচবো আমরা। মনে রাখতে হবে, ঐতিহাসিকভাবে বিগত 250 বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। যদি বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। সুতরাং বাংলাদেশে যারা ইসলাম বিরোধী তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি। যারা বাংলাদেশে ইসলামকে সহ্য করতে পারে না তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন। মনে রাখবেন, আমরা ছাড় দেব কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবো না। আমাদেরকে যদি বারবার ঘায়েল করবার চেষ্টা করা হয়, মনে রাখবেন বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করি না। রক্তের বিনিময়ে কেনা এই জমিনে আমরা মালিকানার দাবি নিয়ে, অধিকার নিয়ে আমরা বসবাস করি। ফ্যাসিবাদের দোসর, ভিনদেশী ক্রীড়নক, ইসলাম বিরোধী অপশক্তি, এর সকল রসুনের গোড়া এক জায়গায়, সব রসুনের গোড়া এক জায়গায়। শেখ হাসিনার গোড়া যেখানে, তসলিমা নাসরিনের শেকরের গোড়াও সেখানেই। কাজেই শেখ হাসিনা এবং তসলিমা নাসরিন যৌথ প্রযোজনায় বাংলাদেশের অভ্যন্তরে তারা আবার নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা চালাচ্ছে। তাদের এদেশীয় দোসরেরা তসলিমা নাসরিনের নামে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবার পায় তারা করলে বাংলাদেশের মানুষ সেটাকে রুখে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার রাজপথের সকল সহযোগী আন্দোলন সংগঠন, রাজনৈতিক দলগুলোকে উদাত্ত আহ্বান জানাই। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামী সংগঠন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য সকল সংগঠন, আমি উদাত্ত আহ্বান জানাই, দেশ বিরোধী অপশক্তির মোকাবেলায়, ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথে গড়ে ওঠা আমাদের ইস্পাত কঠিন ঐক্যকে ধরে রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দকে সাহস যোগাতে হবে। তারা যে অসাধ্য সাধন করেছে তাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞ থাকতে হবে। ছাত্র নেতৃবৃন্দকে বলবো, তোমরা অভিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দের অভিজ্ঞতা থেকে তোমরা উপকৃত হও, পরামর্শ করো, সকলে সম্মিলিতভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো আমরা। ওই বাংলাদেশে ৭২-এর ছায়া থাকবে না, সেই বাংলাদেশে ৭১-এর চেতনা থাকবে। নতুন এক বাংলাদেশ গড়ে তুলবো, যেই বাংলাদেশে বাকশালের ঠাঁই হবে না, যেই বাংলাদেশে অন্য সকল ধর্ম বর্ণ ভিন্ন মতের ঠাঁই হবে। সেই বাংলাদেশে আর কোনো সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না। যারা রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছোবল মারত, আবার দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে আসতো, সেই শেখ হাসিনার
সেই শেখ হাসিনার প্রিয় নাট্যগোষ্ঠী এখন আর বাংলাদেশে নাই, নাটকের নায়িকারাও নাই, নায়করাও নাই। এই জন্য এখন আর সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনাও ঘটে না। এই জন্য বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ প্রতিটি সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত, আব্রু এবং তাদের ধর্মীয় উপাসনালয় সহ তাদের সব কিছু বাংলার তৌহিদি জনতার কাছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে রক্ষিত আমানত। এই আমানতের মর্যাদা যে কোনো মূল্যে আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এভাবেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশের কথা আমরা বলছি সকল ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে শীষেডালা প্রাচীরের মতো একটি ঐক্যবদ্ধ বুনিয়াদের উপর দাঁড়িয়ে আমরা ঘোষণা দিতে চাই, অনেক রঙের বাংলাদেশ দেখা হয়েছে, এবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ, এবার দেখতে চাই খেলাফতের বাংলাদেশ। আমরা একটা আন্দোলন করেছি গোটা দেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই বৈষম্যহীন, চূড়ান্তভাবে ইনসাফপূর্ণ বৈষম্যহীন দেশ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব নয়। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়বার একমাত্র নিশ্চয়তা রয়েছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফতের রাজনৈতিক ব্যবস্থা। রাজশাহী বিভাগীয় শহরের, এই দেশের এই অঞ্চলের যতদূর পর্যন্ত মাইকে আমার আওয়াজ যাচ্ছে, আমি গোটা রাজশাহী নগরবাসীকে বলতে চাই, আসুন আমাদের হাতে হাত রাখুন। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস প্রতিটি কাফেলার পতাকা তলে যার যার সুবিধা মতো সংঘবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলে উদারতার ভিত্তিতে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে যেন কেউ আওয়ামী লীগের নাম নিতে সাহস না করে, লজ্জা থাকলে কোনো মানুষ আর আওয়ামী লীগের নাম মুখে উচ্চারণ করবে না। প্রকৃত অর্থে ৭২ সালেই স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিয়েছিলেন। আর এভাবেই মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ডাকাতি করে বাংলাদেশ থেকে নয়াদিল্লিতে পাচার করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এভাবে ৭২-এর একটি চেতনা দাঁড় করানো হয়েছে। সেই ৭২-এর চেতনা এবং ৭২-এর তাদের যে মূলনীতি, সেগুলোকেই বিগত ৫৩ বছর যাবৎ বাংলাদেশের মানুষকে ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে গেলানো হয়েছে। আমি আজ স্পষ্ট ভাষায় বলতে চাই, ৭১-এর চেতনা এটা ছিল ভিন্ন চেতনা। ৭১-এর চেতনা ছিল মুক্তিযুদ্ধের সঠিক চেতনা, ৭২-এর চেতনা ছিল গোলামীর চেতনা, ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের গণমানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে ধ্বংস করবার সংবিধান। এবং সেই ৭২-এর সংবিধানকে কেন্দ্র করে ভারতীয় দালালির যে চেতনা গড়ে উঠেছিল বিগত ৫৩ বছর, সেই দালালির চেতনাকেই মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে প্রতিষ্ঠিত করবার পায়তারা চালানো হয়েছে। এভাবেই যখন বাংলাদেশে ৭১-এর পর ৭২-এর চেতনা দাঁড় করানো হলো, ৭২-এর চেতনার ভিত্তিতে ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত মাত্র ৩ বছরে বাংলাদেশের ৩০ লক্ষ মায়ের কোল খালি করা হয়েছে। তাগড়া তাগড়া যুবকদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। ক্রস ফায়ারের মতো অত্যন্ত জঘন্য সংস্কৃতি বাংলাদেশে চালু করা হয়েছে। এভাবে স্বাধীন বাংলাদেশকে একটি নারকীয় মৃত্যুযজ্ঞে পরিণত করা হয়েছে। সেজন্যই ৭৪-এর দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। আর এই সকল অন্যায়, হত্যাকাণ্ড, যুবকদের ধরে নিয়ে খুন করা, লক্ষ মায়ের কোল খালি করবার কারণে, লক্ষ মায়ের কোল খালি করবার কারণেই ৭৫-এর 15ই আগস্টের মতো এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল। ৭৫-এর 15ই আগস্ট ছিল ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশে ৩০,০০০ যুবকদের হত্যা করবার একটি ধারাবাহিক, তারই প্রতিশোধ পরায়ণতার ফলাফল।
৭৫ যখন শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হলেন, তার কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। তখনই তিনি বলেছিলেন যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে, সেই দেশের মানুষের কাছ থেকে, তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অথচ তিনি একবারও লক্ষ্য করলেন না তার বাবা এবং সেই বাকশালী সরকার যেই ৩০,০০০ মায়ের কোল খালি করেছে, সেই মায়েদের আর্তনাদ এবং হাহাকার তার কর্ণকুহরে পৌঁছেনি। ৭৫-এর ১৫ই আগস্টের পর শেখ হাসিনা রাজনীতিতে আগমন করলেন এবং এই ৫০ বছর পর্যন্ত তিনি যে রাজনীতি করেছেন, সেই রাজনীতির মূল নীতি ছিল দুটি। প্রথম মূলনীতি ছিল বিভাজনের রাজনীতি, দ্বিতীয় মূলনীতি ছিল ষড়যন্ত্রের রাজনীতি, গোলামীর রাজনীতি, দাসত্বের রাজনীতি। তিনি বাংলাদেশ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন, প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণ থেকে, প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্র থেকে, এমনকি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে। অনেকেই হয়তো বিষয়টা আশ্চর্যান্বিত হবেন যে তিনি আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নিলেন। আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে শেখ হাসিনা আপনাদের কত বড় ক্ষতি করে রেখে গিয়েছেন। শেখ হাসিনা তার এক বক্তব্যে বলেছিলেন, আজও পর্যন্ত নেট দুনিয়ায় তার সেই বক্তব্য ভাইরাল রয়েছে। তিনি 15ই আগস্টের তার বাবার হত্যাকাণ্ডকে নিয়ে তিনি তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, এত বড় দল, এত নেতাকর্মী, কেউ তো কোথায়, কেউ তো 15ই আগস্টের হত্যাকাণ্ডের পর একজন মানুষ এগিয়ে আসে নাই। সেই লাশ 32 নম্বরে দিনের পর দিন পড়েছিল, কাউকে তো দেখা যায় নাই প্রতিবাদ করতে। তাহলে এত বড় দল থেকে লাভ কি? এই কথার মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার যে ক্ষোভ এবং তাদের প্রতি যে তার বিদ্বেষ ছিল এবং প্রতিশোধ পরায়ণতার মানসিকতা ছিল, সেটাই ফুটে ওঠে। আর সেটাই তিনি